ইসলামিক অভ্যুত্থানের পর ইরানের শাসন ব্যবস্থায় সুপ্রিম লিডার সর্বময় ক্ষমতার অধিকারী। ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ওই অভ্যুত্থানের পর ১০ বছর দেশ শাসন করেন তিনি। তার মৃত্যুর পর ১৯৮৯ সালে সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ আলী খামেনি। দর্শক, এবার একটু বিস্তারিত জেনে নিতে চাই ইরানের ক্ষমতা কাঠামো কিসের উপর নির্ভর করে, ক্ষমতার কেন্দ্রে কেই বা থাকেন, কলকাঠি নেড়ে থাকেন শাসন ব্যবস্থায়। একই সাথে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র হওয়ার ইতিহাসটাও জেনে নেব। ইরানের ক্ষমতা কাঠামোয় রয়েছে 5টি ধাপ: সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, পার্লামেন্ট, অ্যাসেম্বলি অফ এক্সপার্ট, কাউন্সিল অফ গার্ডিয়ানস। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার ইসলামিক রিপাবলিক অব ইরানের সব অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি নির্ধারণ করে থাকেন। তিনি দেশটির সেনাবাহিনীর প্রধান এবং যাবতীয় গোয়েন্দা ও নিরাপত্তা তৎপরতার তত্ত্বাবধায়কও। এমনকি তিনি একাই যুদ্ধ বা শান্তি ঘোষণা করার ক্ষমতা রাখেন। বিচার বিভাগের নিয়োগ বা বহিষ্কার সম্পূর্ণরূপে তার হাতে। শাসন কাঠামোর 5 নম্বরে থাকা গার্ডিয়ান অব কাউন্সিল নিয়োগ দেন সর্বোচ্চ নেতা। ইরানের প্রেসিডেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর পদ, যদিও দেশটির সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতায় লাগাম টানা আছে। ইরানের প্রেসিডেন্ট মূলত দেশটির অর্থনীতির নীতি নির্ধারক। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নির্বাচনেও প্রেসিডেন্টের ভূমিকা রয়েছে। তার অধীনে 8 জন ভাইস প্রেসিডেন্ট থাকেন। তার মন্ত্রিসভার সদস্য সংখ্যাও 22 জন। ইরানের এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সদস্য সংখ্যা 290 জন, যারা জাতীয় নির্বাচনের মাধ্যমে 4 বছরের জন্য নির্বাচিত হন। পার্লামেন্টের নানা আইন তৈরি করা এবং আন্তর্জাতিক নানা চুক্তির অনুমোদন দেয় তারা। একই সাথে বাজেটও নির্ধারণ করে থাকেন তারা। কাউন্সিল অফ গার্ডিয়ানস সবসময় পার্লামেন্টের উপর নজর রাখেন। প্রভাবশালী এই পর্ষদ পার্লামেন্টে পাশ হওয়া আইন শরিয়া আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা বা সাংঘর্ষিক কিনা সে বিষয়ে যাচাই বাছাই করে থাকেন। জনগণের ভোটে নির্বাচিত 86 জন ধর্মীয় নেতা ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে অ্যাসেম্বলি অফ এক্সপার্ট গঠন করা হয়। এদের মেয়াদ 8 বছর। তবে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনের মতো এই নির্বাচনেও কাউন্সিল অফ গার্ডিয়ানস প্রার্থী ঠিক করে থাকেন। অ্যাসেম্বলি অফ এক্সপার্ট বছরে একবার 1 সপ্তাহের জন্য আলোচনায় বসেন। এই পর্ষদ থেকেই র্যাঙ্ক অনুযায়ী সুপ্রিম লিডার নির্বাচন করা হয় এবং বাকিরা তাকে পর্যায়ক্রমে সম্মতি দেন। সুপ্রিম লিডারের সাথে এই পর্ষদের মতপার্থক্য হওয়ার ঘটনা এখনও ঘটেনি। 12 জন বিশেষজ্ঞ নিয়ে কাউন্সিল অফ গার্ডিয়ানস গঠন করা হয়, যাদের মধ্যে 6 জনকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। প্রধান বিচারপতি বাকি 6 জনকে মনোনয়ন দেন এবং পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে তাতে অনুমোদন দেয়। পার্লামেন্টে পাশ হওয়া কোনো আইন তারা চাইলে পুনঃ পর্যবেক্ষণের জন্য ফেরত পাঠাতে পারেন। এমনকি প্রেসিডেন্ট প্রার্থীও তারা ঠিক করে দেন। এরপর পর্যায়ক্রমে আসে এক্সপিডিসি কাউন্সিল, জুডিশিয়ারি, ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স বিভাগ। এবার জেনে নেব ইরানের বর্তমান সংবিধান ব্যবস্থা সম্পর্কে। বিশ্বে চমক জাগা নিয়ে ইরানের ইসলামিক বিপ্লব, পরবর্তী শাসন ব্যবস্থা ও তার সাংবিধানের ধারা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে অসম্ভব কৌতূহল। ইসলামিক বিপ্লবের পর 1980 সালের 30 ও 31 মার্চ সব ধরনের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংবিধান প্রণয়ন করা হয়। 1990 সালে সংবিধানটি পুনরায় সংশোধিত আকারে বিন্যাস করা হয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন সর্বোচ্চ নেতা বা রাহাবার সৈয়দ আলী হুসাইন খামেনি। দেশটির রাষ্ট্রধর্ম ইসলাম এবং মাযহাব হচ্ছে 12 ইমাম জাফরি বা 12 ইমাম শিয়া। দেশটির সংবিধানের 14টি ধারা এবং 177টি মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। ইরানের প্রতিটি প্রদেশে অর্থাৎ 31টি প্রদেশে সর্বোচ্চ নেতার নির্দেশাবলী বাস্তবায়নের জন্য রয়েছেন 1 জন করে প্রতিনিধি, যিনি অবশ্যই একজন প্রখ্যাত দ্বীনি আলেম। প্রদেশের আয়তন এবং জনসংখ্যা ভেদে একাধিক প্রতিনিধি হতে পারে। সর্বোচ্চ নেতা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত আলেমদের বিশেষজ্ঞ পরিষদ থেকেই প্রাদেশিক পরিষদের প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়ে থাকেন। সর্বোচ্চ নেতার প্রাদেশিক প্রতিনিধিদের সংশ্লিষ্ট প্রদেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নেও ভূমিকা পালন করে থাকেন। সর্বোচ্চ নেতার পরের ধাপে রয়েছে 3টি শক্তিশালী গোভ্বেবা বা বিভাগ। এগুলো হচ্ছে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। 290 জন এমপি নিয়ে গঠিত সংসদে 4 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদে জরথুস্ট্র ও কালামিয়ান বা ইয়াহুদি অনুসারীদের থেকে 2 জন, আশরি ও কালদানি খ্রিস্ট সমাজ থেকে 1 জন এবং দক্ষিণ ও উত্তরের আর্মেনীয় খ্রিস্টানদের থেকে 2 জন প্রতিনিধির সংসদে আসন সংরক্ষিত রয়েছে। গোভ্বেবে মুজিরিয়ে বা নির্বাহী বিভাগের প্রধান হয়ে থাকেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট। 4 বছর মেয়াদী প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হওয়ার 1 মাস আগেই অবশ্যই প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। আর বিচার বিভাগ সব ধরনের বিচারিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই 3 বিভাগ রাষ্ট্রের ভারসাম্য দেওয়ার পাশাপাশি ক্ষমতার
ব্যাপক ক্ষমতার অধিকারী। তবে মূল ক্ষমতা রাহাবার ও তার 12 জন প্রতিনিধিরাই দেখে থাকেন। এবার স্মরণ করিয়ে দিব ইরানের ইসলামিক বিপ্লবের ইতিহাস, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং আয়াতুল্লাহ আলী খামেনির সর্বোচ্চ নেতা হয়ে ওঠার কথাও। 70-এর দশকে শিয়া অধ্যুষিত ইরানে মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসন আমলে ক্ষুব্ধ হয়ে ওঠে ইরানের জনগণ। সেই ক্ষোভের সুযোগ নিয়ে ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1979 সালে অভ্যুত্থান ঘটান। ইরানের সে সময়কার শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর একনায়কতন্ত্র এবং অত্যাধিক মার্কিন প্রীতি বিপ্লবের বীজ বপনের কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। ইরানের হাজার বছরের সংস্কৃতিতে পশ্চিমা, বিশেষ করে মার্কিন আগ্রাসনকে মেনে নিতে পারেননি দেশটির জনগণ। সে কারণেই খোমেনিকে সমর্থন করেন হাজারো মানুষ। রেজা শাহ পাহলভী ইরানের শেষ সম্রাট বলে পরিচিত। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজতন্ত্রের বংশধর ছিলেন তিনি। তার বংশ 2500 বছরের বেশি সময় ধরে পারস্য সাম্রাজ্যের ধারক ছিলেন। 1953 সালে জনভোটে বিজয়ী প্রধানমন্ত্রী মোসাদ্দেককে হটিয়ে ব্রিটিশ ও মার্কিন মদতে সর্বময় ক্ষমতায় যাওয়ার পথ সুগম করেন পাহলভী। 67 সালে আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের পাপেট বা পুতুল বলে পরিচিত ছিলেন রেজা শাহ পাহলভী। তার আমলে ইরানের সাংস্কৃতিগত সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটও দেখা গেছে দারুণভাবে। বিশেষ করে তেলে ব্যবসায় প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশ ও মার্কিন কোম্পানিগুলোর। সাংস্কৃতিগত অবক্ষয়ের কারণে ধর্মপ্রাণ ইরানি মুসলমানদের মধ্যে রাজতন্ত্র বিরোধী ক্ষোভ দানা বাঁধে। 44 বছর আগে খোমেনি ফ্রান্সের নির্বাসিত জীবন শেষ করে ইরানে ফিরে ইসলামিক বিপ্লবের সূচনা করেন। তিনি ছিলেন দেশটির ধর্মীয় নেতা। 1978 সালে খোমেনি ইরাকের শিয়াদের পবিত্র ধর্মীয় নগরী নাজাফে কড়া পাহারায় নির্বাসিত ছিলেন। পরে ইরাক থেকে তিনি বিতাড়িত হয়ে ফ্রান্সে যান। পরে ইরানে বিপ্লবের ভূমিকা রাখেন। 1978 সালের 8 সেপ্টেম্বর শুক্রবার রাজধানী তেহরানে শাহ বিরোধী এক বিশাল জনসমাবেশ হয়। সেদিন শাহের বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে কয়েকশো বিক্ষোভকারীকে হত্যা করে। ওই সমাবেশে 60 থেকে 70 লাখ মানুষ জড়ো হয়েছিল বলে ধারণা করা হয়। ইরানের বিপ্লবের পর এই দিনটিকেই ব্ল্যাক ফ্রাইডে হিসেবে ঘোষণা করা হয়। 1979 সালের 16 জানুয়ারি পালিয়ে যান পাহলভী। এর আগে জনবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দিয়ে 4 জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী সাফর বখতিয়ারকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ঘোষণা করেন। এরপর পরিবারসহ পালিয়ে মিশরে আশ্রয় নেন পাহলভী। এর মধ্য দিয়েই শেষ হয় পাহলভী যুগের অধ্যায়। 1979 সালের জানুয়ারি মাসেই নির্বাসিত খোমেনিকে দেশে ফেরার অনুমতি দেয় ইরানের অন্তর্বর্তী সরকারের প্রধান সাফর বখতিয়ার। 15 বছর নির্বাসন শেষে খোমেনি 1979 সালের জানুয়ারি মাসেই দেশে ফেরেন। 1979 সালের 11 ফেব্রুয়ারি ইমাম খোমেনির নেতৃত্বে শাহের ক্ষমতাসীন প্রশাসনকে হটিয়ে দেওয়া হয়। সে সময় ইসলামী বিপ্লবের প্রধান নেতা হিসেবে প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ খোমেনি। এরপর থেকেই 11 ফেব্রুয়ারি ইরানের বিপ্লব দিবস হিসেবে পালন করা হয়। ইসলামিক বিপ্লবের বিজয়ের মাত্র 2 মাস পর অর্থাৎ 30 মার্চ দেশটিতে এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটের মাধ্যমে ইরানের মানুষ ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেন। সে সময় ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে 98.2% মানুষ ভোট দিয়েছিল। এরপর 1969 সালে 1 এপ্রিল ইরানকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। তবে মাত্র 10 বছর দেশ শাসন শেষে খোমেনির মৃত্যুর পর 1989 সালে সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকে এখনও ইরানের ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে বহাল আছেন তিনি।